নমস্কার। নকশি খাতায় আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি পড়ে শোনাচ্ছি তার নাম আতশকর। লেখা শ্রদ্ধেয় সাহিত্যিক শ্রী নরেন্দ্রনাথ মিত্র। জেলা শহরের প্রদর্শনী থেকে বড় একটা রূপার মেডেল আর ইংরেজিতে লেখা জজ সাহেবের নিজের হাতে সই করা সার্টিফিকেট নিয়ে জগৎ ভুঁইমালি সগর্বে এসে বাড়ির মধ্যে ঢুকল। পথে ছোট ভগ্নিপতি নন্দ সঙ্গ নিয়েছে। তার হাতে মেডেল আর সার্টিফিকেটখানা দিয়ে জগৎ বলল, যাও এগুলি দেখাও গিয়ে ওকে, স্বচক্ষে দেখুক জগৎ ভুঁইমালির ক্ষমতা আছে কিনা, দুনিয়া ভরে তার নাম জানে কিনা লোকে। মানুষের সাড়া পেয়ে পদ্মা দোরের পাশে এসে দাঁড়িয়েছিল, কিন্তু কুটুম্বের সামনে তার সম্বন্ধে স্বামীর কথার ভঙ্গিতে পদ্মার মন অত্যন্ত বিরূপ হয়ে গেল। তাড়াতাড়ি সরে এলো দোরের পাশ থেকে। নন্দ বলল, কিন্তু মালির পো, তোমার জিনিস বৌঠান আমার হাত থেকে বোধহয় দেখতে চায় না। দেখো না, কথাটা পারতে না পারতেই কেমন রাগ করে চলে গেল। জগৎ বলল, রাগ? 24 ঘন্টা তো রাগের ওপরই আছে। তারপর জগৎ খবরের কাগজে মোড়া আরেকটা বান্ডিল নন্দের হাতে দিয়ে বলল, এটাও নিয়ে যাও, মেয়ে মানুষের রাগ কেবল মেডেলে ভাঙবে না হে। বান্ডিলটা হাতে নিয়ে নন্দ বুঝতে পারল তার মধ্যে শাড়ি আছে একখানা। নন্দ হেসে বলল, কে বলে তোমার বুদ্ধি নেই? ওস্তাদ! তবু এসব জিনিস নিজের হাতে দিলেই তো ভালো করতে। জগৎ ততক্ষণ তামাক সাজতে বসেছে। খুঁজে খুঁজে পাকের ঘরে গিয়ে পদ্মাকে ধরল নন্দ। বলল, নাও বৌঠান, তোমার জিনিস নাও। পদ্মা মুখ ঝামটা দিয়ে বলল, আমার জিনিস হলে তো আমি নেব। নন্দ বলল, অবাক করলে, জিনিস তোমার নয় তো কার? যার জিনিস তাকেই শুধু গিয়ে। স্বামী স্ত্রীর মান অভিমানের ব্যাপার, কিন্তু 7 মাইল পথ হেঁটে এসে এই দুপুরবেলা এসব রঙ্গরস উপভোগ করা যায় না। তার সময় আলাদা। বিরক্ত হয়ে জিনিসগুলি পদ্মার সামনে নামিয়ে রেখে নন্দ জগতের কাছে তামাক খেতে গেল। কৌতূহলী হয়ে মেডেলটা পদ্মা কেবল হাতে তুলে নিয়েছে, জগৎ প্রায় ছুটতে ছুটতে এলো। দাও দাও দেখি ওগুলি। এই তো কেবল এলাম, এরই মধ্যে কি করে রাষ্ট্র হয়ে গেছে খবর। পাড়ার সব এসে উপস্থিত হয়েছে। মুখুজ্জেদের ছোটবাবু পর্যন্ত এসেছেন। পান আছে তো ঘরে, তার জন্য চট করে 2টো পান সেজে দাও দেখি। মেডেলটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিতে দিতে পদ্মা বলল, আমি পারবো না, পারো তো নিজে সেজে দাও গিয়ে। জগৎ ক্রুদ্ধ দৃষ্টিতে তার দিকে এক মুহূর্ত তাকিয়ে থেকে দাঁত কিড়মিড় করতে করতে বলল, দাঁড়া, লোকজন সব সরে নিক একবার, তারপর এসে ভাঙছি তোর তেজ। মেডেল আর সার্টিফিকেটখানা তুলে নিয়ে জগৎ আবার ঘরের বারান্দায় গিয়ে বসল। খবর পেয়ে আশেপাশের সব বাড়ি থেকেই প্রায় লোক এসেছে জগতের মেডেল দেখতে। মেডেলটা হাত থেকে হাতে ঘুরছে, কিন্তু সার্টিফিকেটের দিকে কেউ হাত বাড়াচ্ছে না। জগৎ মনে মনে হাসল। ইংরেজিতে লেখা সার্টিফিকেট তো, পড়বার সাধ্য এখানে কারও নেই, এমনকি মুখুজ্জেদের ছোট বাবুরও না। ইংরেজি স্কুলের কয়েক ক্লাস পড়ে কি আর জজ সাহেবের ইংরেজি বোঝা যায়? তবু সম্মান দেখাবার জন্য সার্টিফিকেটখানা জগৎ নীরদ মুখুজ্জের হাতেই দিল। বলল, আপনি পড়ে সবাইকে বুঝিয়ে দিন ছোটবাবু। নীরদ মুখুজ্জে সার্টিফিকেটের ওপর একবার চোখ বুলিয়ে বললেন, এতে নতুন কি লেখা থাকবে জগৎ? সবই তো আমাদের জানা। আতশবাজিতে তুমি ফার্স্ট হয়ে এসেছ। জগৎ তামাক সাজতে সাজতে সবিনয়ে হেসে ঘাড় কাত করল। নন্দ বলল, আগে ফার্স্ট তো ফি বছর কেউ না কেউ হয়ই, কিন্তু এমন হরেক রকমের নতুন নতুন জিনিস কেউ এর আগে দেখাতে পারেনি। ওস্তাদের বোমার শব্দে সমস্ত শহরের আলো নিভে গিয়েছিল। অন্ধকারে মিনিট খানেক ধরে সমস্ত কাঁপছে আর বুকের ভিতর দপদপ করছে সকলের। তারপর তুবড়ির কথাই ধরুন না, অত উঁচুতে কেউ কোনোদিন তুবড়ির তারা উঠতে দেখেনি। আর অমন রং বেরঙের তারা ঝরাতেই কি কেউ পেরেছে? হাউই চরকি সবই ওস্তাদের চমৎকার হয়েছিল। নন্দ শুধু ছোট বোনের স্বামী নয়, সাকরেদ এবং গুণমুগ্ধ ভক্ত।
তার কথার মধ্যে হয়তো অতিশয়োক্তি কিছু আছে, কিন্তু জগতের গুণের কথাও সবাই জানে। আতশবাজিতে তার অদ্ভুত নৈপুণ্য গাঁয়ের অনেকেই প্রত্যক্ষ করেছে। একটু অহংকার অবশ্য আছে জগতের মনে, সেটা এমন কিছু দোষের নয়। নিজের কৃতিত্ব নিয়ে ওই সামান্য একটু অহংকার ছাড়া আর কোনো সম্পদই তার নেই। জমি জায়গা যেটুকু ছিল দেনার দায় খুইয়েছে, তার অন্যমনস্কতার সুযোগ নিয়ে বড় ভাই ভরত কিছু ঠকিয়ে নিয়েছে। কাজকর্মে তেমন মন না থাকায় অবস্থা একটুও ভালো করতে পারেনি জগৎ। বাজি বেঁধে মাঝে মাঝে যা আয় হয় তার চতুর্গুণ ব্যয় করে বারুদ আর মাল মশলা কিনতে। স্বামী স্ত্রীর দুজনের মাত্র সংসার, তাও চলে অতি কষ্টে। পাড়ার বুড়ো মাধব মণ্ডল নন্দের কথায় সায় দিয়ে বলল, তা আমি বিশ্বাস করি নন্দ, চোরকি হাউইতে জগতের জুড়ি নেই। একবার রায়বাড়ির সেজবাবুর বিয়েতে যে হাউই জগৎ ছেড়েছিল, আকাশের এক কিনার থেকে আরেক কিনারে যেমন ঝিলিক দিতে দিতে যাচ্ছিল ওর হাউই, তা আজও আমার চোখে লেগে রয়েছে। জগৎ খুশি হয়ে বলল, সে তো প্রায় 15 বছর হয়ে গেল, তা আজও তোমার মনে আছে খুড়ো? কিন্তু তখন তো কেবল শিখছি, গোপীগঞ্জের রজনী ধুপির কাছে সবে মাত্র যাতায়াত শুরু করেছি। বলে জগৎ গুরুর উদ্দেশ্যে হাত জোর করে নমস্কার করল। মাধব বলল, আমি তখনই বুঝতে পেরেছিলাম, তোমার বাপকে বলেও ছিলাম। জগৎ বলল, শহরেও এবার তোমার মতোই একজনের সঙ্গে দেখা, বয়স তোমার চেয়ে 2-4 বছর বেশি হবে। শখ দেখো, ওই বয়সে 3 ক্রোশ পথ হেঁটে এসেছে শহরের মেলা দেখতে। আমাকে দেখে বলে, কি বাপু, তোমাকে আমি বেশ চিনি, তুমি গোসাইপুরের বাবুদের বাড়ি তুবড়ি পুড়িয়েছিলে না? আমি তো অবাক, সেও বছর 10 কম হবে না। অত দিনের কথা বুড়ো কেমন করে মনে রেখেছে? আত্মপ্রসাদে একটু হাসল জগৎ। বলল, যাই বলো খুড়ো, এইসব দেখিয়েদের কাজ দেখিয়ে লাভ আছে। আমাদের আর কতটুকু ক্ষমতা? বারুদের আলো কতক্ষণই বা জ্বালিয়ে রাখতে পারি? 2-4 মিনিট বাদেই তো তা নিভে যায়। কিন্তু অবাক লাগে দেখে যে সেই 2-4 মিনিটের খেলা কেউ কেউ তা দিব্যি বছরের পর বছর মনে করে রেখেছেন। আমার হাতের রোশনাই নিভে গেছে, কিন্তু তাদের মনের রোশনাই নিভছে না, তা জ্বলছে তো জ্বলছেই। তারাই সত্যিকারের ওস্তাদ খুড়ো, তাদের কাছে আমি কিছু না। অহংকারের মতো বিনয়ও জগতের অপূর্ব। কথায় কথায় কখন যে সে বিনয় করবে আর কখন যে দম্ভ দেখাবে, তা আগে থাকতে ধরবার জো নেই। তবু বাজি বাঁধার প্রসঙ্গে তার নানা রকম এলোমেলো কথাগুলি সবাই বসে বসে শোনে। গল্পে গল্পে বেলা বাড়ে, ছিলিমের পর ছিলিম তামাক পড়ে শেষ লোকটিকে বিদায় দিয়ে জগৎ যখন উঠে আসে, বেলা তখন দুপুর গড়িয়েছে। খিদে চোঁ চোঁ করছে নন্দের পেট। পদ্মা উঁচু গলায় গালমন্দ শুরু করেছে। জগৎ ধমক দিয়ে বলে, চুপ কর, লোকে শুনবে যে। পদ্মা বলে, শোনে তা শুনো, বয়ে গেল আমার। কেন এখন এলে কেন? লোকের কথায়, তাদের প্রশংসায় পেট ভরল না? কেন এলে আবার সেই পোড়া ছাই গিলতে? রাগ হলে পদ্মার মোটেই ধৈর্য থাকে না। তার স্বামীর ব্যবহারে সব সময় তার ধৈর্যচ্যুতি ঘটে। পদ্মার মনে হয় এমন আক্কেলহীন স্বার্থপর লোক সে আর কোথাও দেখেনি। জগতের কাছে নিজের নেশা, নিজের খেয়ালি সবচেয়ে বড়, তার উপরে আর কিছু নেই। বিয়ে হওয়া অবধি পদ্মাকে কদিন সে ভালো মুখে দুটো কথা বলেছে, কি দুটো ভালো জিনিস তাকে কিনে দিয়েছে? কেন, পদ্মার মনে কি কোনো স্বাদ আহ্লাদ থাকতে নেই? না তার রূপ গেছে, বয়স গেছে, সে মানুষকে আদর আহ্লাদ করতে জানে না? কিন্তু কোন সময় জগৎ তার মুখের দিকে একটু তাকায়, তার উপর একটু দয়া মায়া দেখায়? জগৎ আছে তার বাজি বাঁধার গল্প নিয়ে। লোকের কাছ থেকে প্রশংসা পেলে সে আর কিছু চায় না। এই প্রশংসা কুড়িয়েই যেন তার পেট ভরবে। লোকেও তেমনি, সামনে 2-1টা তোষামোদের কথা বলে তাকে খেপিয়ে তোলে, আর গাঁটের পয়সা ব্যয় করে জগৎ, তাদের তামাশা দেখায়। নিজের গাঁটের পয়সায় কুলোয় না, পদ্মার আঁচল শুদ্ধ টান পড়ে। গাছের আনাজটা তরকারিটা বিক্রি করে যখন যা 2-4 পয়সা পদ্মা জমায়, কিছু জগতের জ্বালায় রাখবার জো নেই।
কোনো না কোনো ছলে তা হাতড়ে নিয়ে জগৎ বারুদ কিনে আনে। বাজি পড়ে জগতের, আর বুক পুড়ে খাক হয়ে যায় পদ্মার। আর কোনো ক্ষমতা নেই জগতের, আর কোনো বুদ্ধি নেই। তাই কেবল বাজি বাঁধবার বিদ্যেটাকেই মস্ত বড় করে সকলের সামনে জাহির করে, যেন অমন বিদ্যা দুনিয়াদারিতে আর কারো জানা নেই, কিংবা বাজি বাঁধবার ক্ষমতাই সংসারে সবচেয়ে বড় জিনিস। জেলা শহরে যাওয়ার আগে এই নিয়ে জগতের সঙ্গে এবারও পদ্মার ঝগড়া হয়ে গিয়েছে। এবারও বারুদের জন্য পয়সা চাইতে এসেছিল জগৎ। পদ্মা বলেছিল, উমা, পয়সা আমার কাছে কোথায়? জগৎ জবাব দিয়েছিল, কেন, হিজল গাছ বেচে যে 4টে টাকা তোকে দিয়েছিলাম তার কি হলো? তা এতদিনে আছে নাকি? খরচ হয়ে যায়নি সংসারে? জগৎ বলল, না, সব খরচ হওয়ার কথা তো নয়, অন্তত গোটা 2 টাকা নিশ্চয়ই আছে। ঘরের তলায় বসে মিথ্যে বলিস নে সন্ধেবেলা। পদ্মার চোখ জ্বলে উঠেছিল। কথায় কথায় তোমার দিব্যি। মিথ্যে কেন বলতে যাব? মিথ্যে বলবো কার ভয়? আছে 2 টাকা, সে টাকা আমার, তা তুমি বারুদ কিনে নষ্ট করতে পারবে না। নষ্ট করবার কথায় জগতের আর ধৈর্য থাকেনি। বলেছিল, নষ্ট করব তো বেশ করব, আমার টাকা, আমার বাড়ি, আমার ঘর, আমি নষ্ট করি, পুড়িয়ে দিই, তাতে তোর কি? টাকা কি তোর বাবার? টাকা দুটো তারপর পদ্মা ছুঁড়ে ফেলে দিয়েছিল। জগতের বাড়ি, জগতের ঘর, পদ্মার এখানে কিছুই নেই। জগতের নিন্দা প্রশংসায়ও কোনো অংশ নেই পদ্মার। পাড়ায় ইতিমধ্যেই তার নিন্দা রটে গেছে। স্বামীকে সে দেখতে পারে না। স্বামীর কাজকর্ম সে কেবল পণ্ড করে, করে তো বেশ করে। তার নিন্দে রটিয়েই জগতের আনন্দ। কদিন পরেই কোত্থেকে জগৎ আবার এক বাজির বায়না নিয়ে এসেছে। কোথাকার কোন জমিদার বাড়ির বিয়ে, তার বাজির যোগান দেবে জগৎ। দিন ভরে অন্য 5 রকম কাজকর্ম করতে হয়। গাঁয়ের এ বাড়ি ও বাড়ি কামলা খাটে, রাত্রে ছাড়া বাজি বাঁধবার সময় পায় না। শোবার ঘরের পাশেই ছোট্ট একটু দোচালা টিনের ঘর জগতের, সেটা তার কারখানা। রাত দুপুর পর্যন্ত সেখানেই কাটে। দিনেও অবসর মতো সেই ঘরে গিয়েই বসে। নানা রকম বাজির নানা রকম বারুদ তৈরি হয়। বারুদের ভাগের তারতম্যে বাজির রঙের কি রকম বৈচিত্র্য হতে পারে তাই নিয়েই পরীক্ষা চলে। সন্ধ্যার পর খাওয়া দাওয়া সেরে সেই যে ও ঘরে গিয়ে ঢোকে, পদ্মা ঘুমিয়ে পড়বার আগে কিছুতেই আর শোবার ঘরে আসে না। কিন্তু আজ রাত্রে পদ্মার কিছুতেই ঘুম আসছে না। মাঘের কনকনে শীতে হাড়ের ভিতর কাঁপুনি ধরেছে। মেঝের উপর দুটো খেজুরের চাটাই পেতেছে পদ্মা, তার উপর মোটা কাঁথা একখানা, গায়েও কাঁথা একখানা জড়িয়েছে, কিন্তু তবু যেন শীত যায় না। মানুষের গায়ের গরম ছাড়া এত শীত কি কেবল লেপ কাঁথায় কাটে? অথচ এমনই কপাল পদ্মার, মানুষ তার থেকেও নেই। স্বামী বাড়ি থাকতেও একা একা এই দুঃসহ শীতে তাকে কষ্ট পেতে হচ্ছে। জগতের অনাদর অবহেলার কথা ভেবে দুঃখে ক্ষোভে চোখে জল আসে পদ্মার। বুকের ভিতর জ্বলে যেতে থাকে। তারপর একসময় উঠে আস্তে আস্তে গিয়ে পদ্মা জগতের ঘরের সামনে দাঁড়ায়। ভিতর থেকে দোর বন্ধ। বেড়ার ফাঁকে হ্যারিকেনের আলোর রশ্মি সামান্য বাইরে এসে পড়েছে। পদ্মা বলে, রাতটা কি এখানেই কাটাবে নাকি? জগৎ যেন চমকে ওঠে। কে? ও, পদ্মবউ? না না না, এখানে কাটাবো কেন? যাও শো গিয়ে। হাতের এই কয়েকটা বাজি শেষ করেই আসছি। কাল থেকে নন্দকে খবর দিতে হবে। একা একা এত পারা যাবে না। শেষ কথাগুলো শোনবার জন্য পদ্মা আর দাঁড়ায় না। ছি ছি ছি, হলোই বা স্বামী, তবু তার কাছেও পদ্মার একটা মান অপমান আছে। জগতের নিজেরই যদি আসবার কথা মনে না থাকে, পদ্মারই বা কি দায় পড়েছে যে সেধে সেধে তাকে ডেকে নিয়ে আসবে? দৌড় ভেজিয়ে পদ্মা আবার গিয়ে বিছানায় শোয়। শেষ রাতের দিকে উগ্র বারুদের গন্ধে পদ্মার ঘুম ভাঙে। এতক্ষণে তাকে আদর করবার সময় পেয়েছে জগৎ। 2 হাত দিয়ে স্বামীকে সে ঠেলে ফেলে দেয়। যাও, ছুঁয়ো না আমাকে, ওই বিশ্রী গন্ধে বমি আসছে আমার। পরদিন খবর পেয়ে নন্দ এসে উপস্থিত। বাজি বাঁধবার কাজে জগৎকে সে সাহায্য করতে এসেছে। দারুণ উৎসাহ তার। জগৎকে সে শ্রদ্ধাও করে খুব।
নন্দ সঙ্গে থাকলে সমস্ত রাত ভরে জগৎ কাজ করতে পারে। হাতের কাজের সঙ্গে সঙ্গে চলে গল্প আর ছিলিমে ছিলিমে তামাক। কোনো রকম ক্লান্তি আসে না তার। পদ্মা একবার গিয়ে দোরের বাইরে দাঁড়ায়, খানিকক্ষণ ওদের হাসি গল্প শোনে, তারপর চলে আসে। যেচে আর সে স্বামীকে ডাকবে না কক্ষনো। পদ্মার কথা জগৎ যখন একেবারেই ভুলে যেতে পেরেছে, তখন পদ্মাই বা পারবে না কেন? বিছানায় শুয়ে শুয়ে ওদের মৃদু কথাবার্তা পদ্মার কানে যায়, আর সমস্ত মন তার রাগে জ্বলতে থাকে। পরের রাত্রে পদ্মা আবার গিয়ে জগৎদের দোরের পাশে দাঁড়ায়, আস্তে ডাকে, নন্দাই, একবার শোনো তো। প্রথম ডাক নন্দের কানে যায় না, কিন্তু তার পরের বার নন্দ এসে দোর খোলে। কে তুমি? পদ্মা বৌঠান? তা এত রাত্রে শীতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? আমাদের অনেক দেরি আছে, তুমি যাও ঘুমো গিয়ে। পদ্মা বলে, ঘুমোবো কি করে? দেখো এসে বিছানায় কি গিয়ে ঢুকেছে। জগৎ বিরক্ত হয়ে বলে, আহ, জ্বালাতন করলে, বিছানায় আবার কি ঢুকবে? পদ্মা বলে, কত বড় একটা বিছা, মা গো, আমার সমস্ত গায়ে হুল ফুটিয়ে দিয়েছে, একবার এসো না নন্দাই। নন্দ বলে, শীতের দিনে বিছা আসবে কোত্থেকে? পদ্ম জবাব দেয়, কোত্থেকে এলো তা কি করে জানবো? তুমি আসবে কিনা তাই বলো। নন্দ জগতের দিকে তাকায়। জগৎ বিরক্তির সুরে বলে, যাও, আর কাজ কি এখন? বিছানা থেকে বিছা ঝেড়ে দিয়ে এসো, আচ্ছা সোহাগ হয়েছে। পদ্মার পিছনে পিছনে নন্দ এসে ঘরে ঢোকে, বলে, কই বিছা? পদ্মা নিবন্ত মাটির প্রদীপটা আরেকটু উস্কিয়ে দেয়, তারপর হেসে বলে, বিছানায় বসলেই টের পাবে। নন্দ বিছানায় বসে না, পদ্মার মুখের দিকে চেয়ে দাঁড়িয়ে থাকে। তার কপালের খয়েরি টিপে, ঠোঁটে পান আর খয়েরের গাঢ় রঙে নন্দের বুকের ভিতরটা কেমন যেন তোলপাড় করতে থাকে। পদ্মা মুখ টিপে টিপে হাসে, বলে, দেখো না বিছা আছে কি না বিছানায়। নন্দ বলে, ওস্তাদকে পাঠিয়ে দিই গিয়ে, সে এসে দেখবে। পদ্মা বলে, আচ্ছা যাও। নন্দ গিয়ে ফের বাজি বাঁধতে বসে, কিন্তু মন বসে না। জগৎ জিজ্ঞাসা করে, সত্যিই বিছানা কি? নন্দ ঘাড় নেড়ে বলে, হ্যাঁ। খুব বড়? নন্দ বলে, হ্যাঁ। পরের রাত্রে বাজি বাঁধতে বাঁধতে নন্দ হঠাৎ একসময় উঠে আসে, বলে, পান আছে নাকি বৌঠান? পদ্মা মিষ্টি গলায় জবাব দেয়, আছে, এসো। নন্দের পা কাঁপে, তবু আস্তে আস্তে বিছানার পাশে এসে বসে, ঘেঁষে বসে পদ্মার দিকে। পদ্মা সরে যায় না। গর্বে আত্মপ্রসাদে তার মন ভরে ওঠে। জগৎ দেখুক, তার আতশবাজির চেয়েও বেশি ভোজবাজি জানে পদ্মা। তার রং, তার রূপ জগতের আতশবাজির চেয়ে হাজারো গুণ বেশি। 2-3 দিন বাদে বাজি বাঁধতে বসে নন্দ কেবলই উসখুস করছে দেখে জগৎ গম্ভীর মুখে বলল, নন্দ, তুমি বাড়ি চলে যাও। নন্দ বলল, বাড়ি যাব? জগৎ বলল, হ্যাঁ, জাহান্নামের চেয়ে বাড়ি অনেক ভালো, সেখানে আমার ছোট বোন আছে, তাই যেতে বলছি, না হলে যেতে আমি তোমাকে দিতাম না। নন্দ ঘাড় নিচু করে রইল। তার পরের দিন তাকে আর দেখা গেল না। জগৎ বাজি বাঁধায় আরও মন দিল। পৃথিবীতে আতশবাজি ছাড়া যেন আর কোনো কিছু নেই, আর কোনো কিছু থাকবার প্রয়োজনও নেই। গুরু দত্ত একমাত্র তার এই বিদ্যাই তাকে সমস্ত দুঃখ থেকে ভুলিয়ে দেবে, তার সমস্ত অশান্তি দূর করবে। স্ত্রীর মতো তার বিদ্যা কোনো দিন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। তবুও মাঝে মাঝে মন চঞ্চল হয়ে ওঠে, মনের অস্থিরতা বাধা মানতে চায় না। পদ্মা আর চোখে চেয়ে চেয়ে দেখে, জগৎ পারতপক্ষে তার দিকে তাকায় না, কিন্তু যখনই চোখাচোখি হয়, 2 চোখ যেন জগতের জ্বলতে থাকে। পদ্মা জানে এই জ্বালা কেবল চোখেই নয়, এই জ্বালা বুকের ভিতর থেকে উঠছে। তা উঠুক, পদ্মাও কি কম জ্বলেছে?
জগৎ কোনোদিন রাত্রে এ ঘরে আসে, কোনোদিন আসে না। যেদিন আসে সেদিনও আলাদা বিছানায় শোয়। পদ্মাকে সে স্পর্শ করে না, কেবল তার দু চোখের ঘৃণা পদ্মাকে সর্বাঙ্গে বিদ্ধ করতে থাকে। শীতের রাত্রে মানুষের উত্তাপহীন ঠান্ডা বিছানায় শুয়ে শুয়ে পদ্মা ভাবে, সে কি সত্যি জিতেছে? জগতের মেজাজ খিটখিটে, মুখে গালাগাল লেগেই আছে, দৃষ্টি উদ্ভ্রান্ত, সব সময় অন্যমনস্কের মতো কি যেন ভাবে। সেদিন দুপুর রাত্রের পর দারুণ এক বিস্ফোরণের শব্দে পদ্মার ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে একটা কাতর আর্তনাদ জগতের আতশবাজির ঘর থেকে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে ছুটে গেল পদ্মা। জগতের হাতের ভিতর বোমা ফেটেছে, দোচালার একখানা চালা গেছে উড়ে, আর সেই সঙ্গে জগতের হাতের আঙুলগুলি অদৃশ্য হয়েছে। পাশের বাড়ি থেকে জগতের দাদা ভরত এলো আশপাশের পাড়া পড়শিরা। ভরত বলল, ও যে একদিন সর্বনাশ ঘটাবে আমি আগেই জানতাম। জেলা শহরের হাসপাতাল থেকে দিন 15 বাদে জগৎ ফিরে এলো। আজও তাকে দেখবার জন্য পাড়ার লোক ভেঙে পড়েছে। উৎসুক জনতার কৌতূহলের সীমা নেই। পদ্মা তার ভিতর থেকে স্বামীকে তুলে নিয়ে এলো ঘরে। 2 হাতে পদ্মা 10 হাতের কাজ করে। পাড়ার বামুন কায়েতের বাড়ি বাসন মাজে, উঠান ঝাঁট দেয়, ধান ভেনে আনে, চালের ভাগ পায়। রেঁধে বেড়ে খাইয়ে দেয় স্বামীকে। চুলের ভিতর আঙুল বুলিয়ে বুলিয়ে ঘুম পাড়াতে চেষ্টা করে। পদ্মা বলে, তুমি অমন করছো কেন বলো তো? কি হয়েছে তোমার? বিপদ আপদ কি মানুষের হয় না? ভগবান তোমার একখানা হাত নিয়েছেন, কিন্তু আমার তো 2খানা আছে। জগৎ বলে, তা আছে। তিনি আমার একখানা হাত নিয়ে শুধু 2খানা হাত কেন পদ্মা, একটা গোটা মানুষকেই ফিরিয়ে দিয়েছে। সেও তো যেতে বসেছিল। পদ্মা লজ্জায় মাথা নিচু করে থাকে। আরো কয়েকদিন পরে জগৎ একদিন বলল, এক কাজ করি পদ্মা, নন্দকে একটা খবর দিই, সে আসুক। পদ্মা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে তাকালো। তুমি কি আমাকে পরখ করছো, না আরো শাস্তি দিতে চাইছ? জগৎ বলল, না পদ্মবউ, শাস্তিও না, পরীক্ষাও না। তোকে আর আমি অবিশ্বাস করি না। তুই আমার খাঁটি সোনা। আমার বাজির আগুনে আমিও পুড়েছি, তুইও পুড়েছিস। তুই আমার সব অভাব মেটাচ্ছিস পদ্ম, কোনো খেদ আর রাখতে দিসনি। তবু তো মন মানে না। পদ্মার স্বামীর আরো কাজ ঘেঁষে এসে বলল, তোমার মন কি চায় বলো? জগৎ একটু চুপ করে থেকে বলল, তুই শুনে হাসবি নাকি রাগ করবি জানি না, আমার মন আবার সেই বাজির রোশনাই দেখতে চায়। সেই আলো না হলে আমার সব অন্ধকার। কিন্তু আমার নিজের হাতে তো আর তা বাঁধতে পারবো না। তাই আমার একজন সাকরেদ দরকার। সাকরেদি যদি নিই, আমার পুরনো সাকরেদি ভালো। একবার ভুল করেছে বলে তো আর চিরকাল ভুল করবে না। আর তুই বা তাকে ভুল করতে দিবি কেন? পদ্মা স্তব্ধ হয়ে রইল। তার নিষ্ঠুর স্বামী কি এখনো তাকে পরীক্ষা করছে, না ঠাট্টা করছে? তার মনে কি কোনো দয়া মায়া নেই? পদ্মার চোখ ফেটে জল আসতে লাগলো। কাজের ফাঁকে ফাঁকে সারা দিন কি ভাবল পদ্মা। শেষে সন্ধ্যার পর সেই ছোট চালাঘর থেকে বাজি বাঁধার সব মাল মশলা একখানা ডালাই করে নিয়ে এলো। যা প্রায় তার সতীনের সামিল হয়ে উঠেছিল তাকেই আদর করে ঘরে আনলো। জগৎ অবাক হয়ে বলল, ওগুলি আবার কি? পদ্মা বলল, তোমার সেই বাজি বাঁধবার ডালা। বাইরের সাকরেদে তোমার আর কি দরকার ওস্তাদ? ঘরের পুরনো বাঁদিকেই তোমার সাকরেদ করে নাও। জগৎ এ কথার জবাবে 2 হাতে স্ত্রীকে জড়িয়ে ধরল। তার মনেই পড়ল না একখানা হাতের পাতা আজ আর নেই। গল্পটি শেষ হলো। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে শান্তিতে থাকুন। শিগগির দেখা হচ্ছে। আজ আসি।